কাজল ঘোষ বলেছেন যে আপনার অফিসে ছিল। দেখেন কাজল ঘোষ কি জানে, সাধারণ মানুষ এখানে কেউ খাবার পাচ্ছে না। আপনি কাজল ঘোষের একবার বাড়ি দেখতে যাবেন। তৃণমূল নেতারা একমাত্র দরিদ্র মানুষের টাকাটা আত্মসাৎ করেছে। আপনি 50% বেশি ভোট পেয়েছিলেন, 2016-তে সেটা ছিল 21%। এবার কি হবে? মানে জলের ট্যাঙ্কি হয়েছে, পাইপ সেখানে পুঁতে আছে, কোনো বাড়িতে সেখানে পৌঁছায়। তৃণমূল সেজে আসছিল, তারা জেলা শাসক, তারা হচ্ছে তৃণমূলের নেতা ক্রেডার। আমার বারবার যেটা কাজলদা আক্রমণ করেছে আমার প্রতি, আমি সেই জন্যই আমার বাড়ির সামনে তাদের পরিবারের চাকরি হয়েছে, সাধারণ মানুষের চাকরি হয়েছে। আমাদের এখানে বিজেপি সরকারকে না আনলে বাংলা কিন্তু ধ্বংসের মুখেই যাবে। মন্ত্রীর নেতৃত্বে আমার জয়। ফাঁসি দেওয়ায় 5 বছর বিধায়ক ছিলেন দুর্গা মুর্মু, এবারেও বিজেপি প্রার্থী তিনি প্রচার করছেন, তার সঙ্গে আমরা ঘুরছি। কি বলছেন তিনি? একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তিনি সেগুলির সপক্ষে কি যুক্তি দিয়েছেন এবং কি বলছেন, এবারের ভোটের ফলাফল নিয়ে তিনি কতটা আশাবাদী, সবটা আমরা আপনাদের শোনাবো। 2021 সালে আপনি 50% বেশি ভোট পেয়েছিলেন, 2016-তে সেটা ছিল 21%। এবার কি হবে? 70%, 70% ভোট দিয়ে আমরা জিতবো। অর্থাৎ আমি যে সমস্ত জায়গায় প্রচার করেছি, সাধারণ মানুষের অর্থাৎ যেটা তাদের অন্তরের বেদনা, পশ্চিম বাংলাকে যে বাংলায় পৌঁছানোর দরকার ছিল, এই তৃণমূল সরকার সম্পূর্ণভাবে পশ্চিম বাংলাকে ধ্বংস করেছে। সাধারণ মানুষ পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য সম্পূর্ণভাবে মানুষ এগিয়ে আসছে আর বলছে যে এই তৃণমূলকে উৎখাত করতে হবে। এবারে 2026-এ সবাই এই আশা আকাঙ্ক্ষায় বাংলাকে বাঁচানোর জন্য সমস্ত মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে আর বলছে রামরাজ এখানে আমাদেরকে করতে হবে। যে পরিসংখ্যানটা আপনি বললেন, এবারে তৃণমূল কংগ্রেস প্রচারে যেটা হাতিয়ার করছে যে দুর্গা মুর্মুকে এলাকায় দেখা যায়নি, কাজও করেনি, হঠাৎ করে বেলচা দিয়ে শ্রমিকদের মাদক করে সহায়তা করছে। দেখেন, তৃণমূলদেরকে আমরা হুঁশিয়ারি জারি করতে চাই, বিরোধী দলনেতা কোনোভাবে উন্নয়নের কোনো তাদের হাতে থাকে না, সম্পূর্ণ সরকার যারা ক্ষমতায় থাকে তাদের দায়ী। আমরা যখন একটা এমএলএ মাত্র 60 লাখ টাকা পাই, তার সত্ত্বেও আমাদের কিন্তু ছোট ছোট টেন্ডার বা কোনো কিছু আমাদেরকে করতে দেওয়া হয় না। এবারে যে ওনারা একমাত্র হাতিয়ার চালাচ্ছে, বিধায়করা থাকে না দুয়ারে বলে তারা বিধায়কের কার্যালয় বানাবে। আপনারা সারা পশ্চিমবঙ্গে দেখেছেন এই তৃণমূল 15 বছর রাজ করেছে। এই হামিদুল রহমান থেকে শুরু করে আপনি দেখেন কোন কোন জায়গায় দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কটা অফিস করেছে, তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না। রিনা একা এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল, ওনারকে তো কেউই চেনে না। অর্থাৎ মানুষ সেখানে দাঁড়িয়ে থাকতো এসটি এসসি সার্টিফিকেটের জন্য, কোনো কাজ হতো না। আপনারা দেখেছেন রাস্তাঘাট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাংলা তো একেবারে কোনো বলাই চলে সব পশ্চিমবঙ্গের রাজ্য থেকে এর পিছনে আর কোনো রাজ্য নেই, অর্থাৎ অন্য রাজ্য সব এগিয়ে গেছে। আমরা যে জায়গাটা বসবাস করছি এটা অত্যন্ত দুঃখজনকের বিষয়। আমরা এখানে প্রত্যেক সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আমাদেরকে যেতে হচ্ছে। কাজল ঘোষ বলেছেন যে আপনার অফিসই ছিল। দেখেন কাজল ঘোষ কি জানে, কাজল ঘোষ নিজের বাড়ি টাইলস দিয়ে বানিয়েছে। মানুষের বাড়ি দেখেন, ওনার বাড়ি দেখেন, মিলনপুরলিতে যান, মানুষকে শুধুমাত্র একমাত্র ওরা হেনস্থা করেছে, মানুষদেরকে মানুষের কোনো উন্নয়ন করেনি। কাজল ঘোষের এত বেশি কোটি কোটি টাকার সম্পত্তি আসলো কোথা থেকে? কাজল ঘোষ আমি বলবো সম্পূর্ণ দুর্নীতি দিয়ে, জমি মাফিয়া থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে সমস্ত রকমের তার বাড়িতে কমিশন যাচ্ছে। আর সাধারণ মানুষ এখানে কেউ খাবার পাচ্ছে না, তাদের কোনো মানে সুবিধা পাচ্ছে না, কোনো চাকরি পাচ্ছে না। হাসিদুয়া বিধানসভায় আপনি কাজল ঘোষের একবার বাড়ি দেখতে যাবেন, তার বাড়ির সামনে কটা গাড়ি থাকে, ওটা সম্পত্তি তারা হড়প করেছে, অনেক জায়গায় মাফিয়া ভাবে এসে করেছে। তো স্বাভাবিকভাবে ওনারা আমার যেটা করেছে আমি একদম আঙুল তুলে কথা বলতে চাই। তাদের সাদা কাগজে তাদের পরিবারে পরীক্ষা দিয়ে চাকরি হয়েছে। মানুষের মাঝে যাচ্ছে, মানুষের অভিযোগগুলি কি শুনতে পাচ্ছেন? মানুষের একদম কাছে পৌঁছাচ্ছেন, কি বলছেন? মানুষ বলছে যে সাধারণ একদম নিম্নতলে কোনো কাজ হচ্ছে না, কোনো চাকরি নেই, কোনো অন্যান্য সুযোগ সুবিধা রাস্তা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা শুরু করে কোনোভাবে কোনো পরিষেবাই পাচ্ছে না এই পশ্চিমবাংলার মানুষ। আপনারা দেখছেন যে উত্তর বাংলায় অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মানুষ অর্থাৎ বেড ছাড়া তাদের তলে ঘুমাতে হয়, অর্থাৎ বেড পাচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি এই সরকার না স্বাস্থ্যের উন্নয়ন করেছে, না শিক্ষার উন্নয়ন করেছে, না শিল্প করেছে,
তৃণমূল নেতারা একমাত্র দরিদ্র মানুষের টাকাটা আত্মসাৎ করেছে, সাধারণ বাড়ি আত্মসাৎ করেছে, এবং যে সমস্ত তারা কাজ করেছে একমাত্র মানুষের সাধারণ মানুষের কোনো কিছু কাজ করেনি। তারা শুধুমাত্র হুইল চেয়ারে বসে নাটক দেখে মুখ্যমন্ত্রী 2021-এ আসছিল, এবারে কোনো চেয়ার পাচ্ছে না, না তার গদি পাচ্ছে না, চেয়ার পাচ্ছে। নাটকের মতো নাটক কিছু করতে পারবে না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে এই নাটক করতে দিবে না। আমাদের এখানে বিজেপি সরকারকে না আনলে বাংলা কিন্তু ধ্বংসের মুখেই যাবে। তো নিজেই ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যেতেন, এখন প্রচারে যাচ্ছেন কিভাবে? দেখেন, আমি এখনো ড্রাইভ করি, তবে একটা কি, একটু প্রচারের সময় একটু বেশি সময় দিতে হয়, এবং হয়তো আমি গাড়ি চালাচ্ছি, মানুষকে যেটা আমার প্রণাম করার দরকার সেটা করতে পারি না। তো স্বাভাবিকভাবে আমি এখন বর্তমানে আর কি আমি ড্রাইভ করি না। এখন মানুষকে আমাকে যেটা সম্মান দেওয়ার দরকার, অর্থাৎ মানুষের কাছে আমি যে জনসংযোগ যাব, ভোট প্রচারে যাব, তো আমার একবারে দুইটা কাজ অসম্ভব। তো যখন সম্ভব থাকে তখন করি। বাড়ি থেকে বেরোচ্ছেন, স্ত্রী থাকছে বাড়িতে, কি বলছে? দেখেন, এটা বাস্তব, মানে সত্যি। আমি এই রাজনৈতিক দিক দিয়ে আমি বাড়ির পক্ষ থেকে আমি গর্বিত, এই কারণে আমি রাজনীতিকের পক্ষ দিক দিয়ে আমার বাড়ির কোনো সমস্যা হয় না, এবং তারা আমাকে আশীর্বাদ করে বলে সঠিক মতে সততা নিষ্ঠার হিসাবে যেটা রাজনীতিক করে আসছো এখনো তোমাকে করতে হবে, মানুষের কাছে জনসংযোগ বাড়াতে হবে। এটাই আমরা প্রচারে আসছি, যাচ্ছি, বাড়ির কোনো সমস্যা নাই। মানুষের কাছে অভিযোগ বেশি পাচ্ছেন না ভালোবাসা? বর্তমান তৃণমূল কিছু কিছু নেতারা নেত্রীরা রয়েছেন, হয়তো সেখানে যাচ্ছি, তারা বলছে যে একটু অন্যভাবে আমাদেরকে কটূক্তি কথা বলে, কিন্তু আমরা বাকি যারা সাধারণ ভোটার্স তাদের কাছে আমরা কিন্তু একদম পুরোপুরিভাবে আমরা সাড়া পাচ্ছি। পশ্চিমবাংলায় গ্রিন সিগন্যাল হয়ে গেছে, শুধুমাত্র আমাদের তারিখের মানে অপেক্ষা। সকালবেলার প্রথম নেশা কি? চা, খবরের কাগজ, মোবাইল? দেখেন, সকালবেলার প্রথম নেশা হচ্ছে আমাদের খবর, তারপরের নেশা হচ্ছে আমাদের চা বা আমাদের টিফিন নাস্তা। আপনার বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় সমস্যা কি? আমার বিধানসভার সব থেকে বড় সমস্যা 3টা এলাকায় আছে, সেটা ব্রিজ কানেকশন নেই। সেখানে ছাত্রছাত্রী প্রায় 2 মাস তারা স্কুল যাতায়াত করতে পারে না বর্ষার সময়। একটা হচ্ছে পেটকি, একটা হচ্ছে রাজঘাট, আর একটা হচ্ছে আপনার গোয়াবাড়ি ব্রিজ। অনেক প্রচুর ছাত্রছাত্রীরা খড়িবাড়ি যে হিন্দি স্কুলে যায়, সেই ছাত্রছাত্রীগুলো সেখানে জল বন্যা হলে তারা প্রায় মানে 2 মাস 1.5 মাস তারা স্কুল যেতে পারে। আপনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কাকে আপনার পছন্দ হয় ব্যক্তিগত? দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা তো উন্নয়নের দিক দিয়ে পছন্দ বলি। উন্নয়নের দিক দিয়ে যারা কাজ করতে পারেনি সরকারের ক্ষমতায় থেকে, তো আমরা কাকে ভালো বলবো বলুন? মানুষের জন্য উন্নয়ন করবে, আমরা তাদেরকেই বলবো না উন্নয়ন করেছে সেটা ভালো। যে সমস্ত মানুষের কাছে ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর যেটা 2024-এ হওয়ার কথা ছিল, সেটা আজকে প্রত্যেকটি মানে জলের ট্যাঙ্কি হয়েছে, পাইপ সেখানে পুঁতে আছে, কোনো বাড়িতে সেখানে পৌঁছায়নি। জেতার ব্যাপারে কত পার্সেন্ট নিশ্চিত? আমি জেতার ব্যাপারে আমি একদম 100% নিশ্চিত আছি। এখানে ভালোবাসেন কাকে, পাহাড় না? দেখেন, আমি এটা একটা সমস্ত আমাদেরকে প্রয়োজন আছে, পাহাড় বা সমতল। এই প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন, আমি কোনোটাই এই প্রকৃতির দিক দিয়ে অপছন্দ না। আমার পাহাড়ও পছন্দ, আমার সমতলই পছন্দ। আপনি বিধানসভায় কতদিন হাজির ছিলেন এবং কত টাকা খরচ করেছেন? দেখেন, আমি বিধানসভায় 99% আমি উপস্থিত। আমি কোনো সময় আমি গ্যাপ দিতাম না বিধানসভায়। এবং আমি এখানে যখন প্রথম ডিএম ছিল, তারা নীতি আদর্শ প্রশাসনিক হিসাবে জেলা শাসক খুবই ভালো ছিলেন। উনি কোনোদিনও সে রাজনীতিকের আঁচ লাগতে দেয়নি। জানতেন যে আমার কাজ হচ্ছে জনসাধারণের জন্য কাজ। উনি কিন্তু ওই সময় আমাদের অনেক কাজ আমাদেরকে দিয়েও দিয়েছিলেন। আমি ওই সময় 5 লক্ষ টাকা পর্যন্ত এক একটা স্কুলে দিয়েছি। বাকি যারা তৃণমূল সেজে আসছিল তারা জেলা শাসক না, তারা হচ্ছে তৃণমূলের নেতা ক্রেডার। আপনারা দেখতেছেন আমাদের সামনে সামনে কিছু ডিআইবিরাও হাঁটাচলা করে। এই সময় ডিআইবিদের এটা মনে হয়, আমি যেটা মনে করি প্রচারের সময় এই তথ্যটা দেওয়া, আমি প্রয়োজন হলে সেই সমস্ত আমি আইনটাকে খতিয়ে দেখব যে প্রচারের সময় কোনো সেই ডিআইবি থাকতেই পারে, অসুবিধা নাই, কিন্তু সে দল পক্ষে করছে না নিরপেক্ষতা হিসাবে করছে। আচ্ছা, দল নাকি দুর্গাকে দেখে ভোট? দেখেন, আমি একটা কথা বলি, দলকেও দেখে ভোট দিবে, দুর্গাকেও দেখে ভোট দিবে। আমার বিপক্ষে যদি কাউকে করা হতো, আমি দলের পক্ষ হয়ে কাজ করতাম সৈনিক হিসাবে। আমাকে তো একবার দিয়েছে,
সুযোগ দিয়েছে। যদি কেউ হতো, আমার সেটা কোনো কারোর প্রতি মানে কোনো কটাক্ষ বা আমাদের নিজের দলের মধ্যে আমি সেটা না। আমি 2016 থেকে ক্যান্ডিডেট আমি দাঁড়িয়ে এসেছি এবং সততা নিষ্ঠার হিসাবে আমরা কাজ করেছি। আমরা কোনো তোলাবাজিতে যাইনি। আমাদের প্রতি কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। আমার বারবার যেটা কাজলদা আক্রমণ করেছে আমার প্রতি, আমি সেই জন্যই আমার বাড়ির সামনে চঙ্গা লাগিয়ে বলা হয়েছিল যে বিধায়ক বাড়ি বানাচ্ছে। এটা ভাবতে পারেন তার মানে কতটা নেগেটিভ করার জন্য। আমার দেহরক্ষী 5-6 জন বেচারা থাকে, এনারা তাদের একটা রুম করতে যায়, তা চঙ্গা দিয়েছে এখানে। প্রায় 4 দিন ধরে তারা চঙ্গা ফুঁকেছিল। আমি নিস্তব্ধ ছিলাম, আমি খালি দেখতেছিলাম তারা কি করছে। আপনারা দেখছেন প্রত্যেকটা মানুষ প্রমাণ করছে তাদের দালান বাড়ি হয়েছে, তাদের গাড়ি হয়েছে, তাদের ফ্যাক্টরি হয়েছে, তাদের পরিবারের চাকরি হয়েছে, সাধারণ মানুষের চাকরি হয়নি। তো সেটাই দেখা যাচ্ছে। আপনারা একদম এটা আমি স্পষ্ট করতে চাই। আমাকে বিধায়ক অফিস নাই অমুক নাই দিয়ে আমাকে ছোট করতে পারবে না। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ মনে করেছে দুর্গাদাকে এবারে ভোটে জিতাবো। সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি বা পদ্মফুল, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার জয় হবে। এই ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রে 7 বার কংগ্রেস এবং 7 বার সিপিএম অর্থাৎ বামফ্রন্ট ক্ষমতায় ছিল। এবারে ভোট প্রচারে বেরিয়েছে বিজেপি। বিজেপির প্রার্থী দুর্গা মুর্মু গত বছরও জিতে বিধায়ক হয়েছিলেন। এবারেও তিনি ভোট চাইতে যাচ্ছেন, তবে তার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগ তিনি কিভাবে খণ্ডন করেছেন আপনারা তা ইতিমধ্যেই দেখেছেন। তিনি আশাবাদী তিনি এবারের ভোটে নিশ্চিতভাবে ভালো ফল করবেন, যা তিনি ইতিমধ্যেই নিজে মুখে স্বীকার করেছেন। তবে ভোটের ফলাফল কি হয় তা সময় বলবে। আমরা পরবর্তীতে পৌঁছে যাব অন্যান্য প্রার্থীর কাছে। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়, উত্তরবঙ্গ সংবাদ।